এই মুহূর্তে যা জানা যাচ্ছে, দেশে করোনা সংক্রমণ যেখানে 14 লক্ষ ছুঁই এবং প্রত্যেকটা মুহূর্তে আমরা দেখছি অ্যাসিম্পটোমেটিক অর্থাৎ উপসর্গ যাদের নেই তাদের সংখ্যা বেড়েই চলেছে। তখন জানা যাচ্ছে যে জ্বর একমাত্র উপসর্গ নয়। আইসিএমআর এর পক্ষ থেকে প্রাথমিকভাবে এই জ্বরকে ভীষণ গুরুত্ব দেওয়া হয়েছিল, আর যে কারণেই বিপত্তি তৈরি হয়েছে। উপসর্গহীন রোগী চিহ্নিত করার সময় সবথেকে বেশি সমস্যায় পড়তে হচ্ছে, কারণ জ্বর করোনার একমাত্র উপসর্গ নয়। আমাদের সঙ্গে দুই চিকিৎসক রয়েছেন, চিকিৎসক কুণাল মজুমদার রয়েছেন চিকিৎসক দেব কিশোর গুপ্ত, সংক্রামক বিশেষজ্ঞ। আমি সবার সঙ্গে কথা বলবো, তবে ডক্টর মজুমদার আপনার কাছে প্রথমে জানতে চাইবো, যেখানে প্রাথমিকভাবে সত্যিই তো আমরা বেশিরভাগ মানুষ জানি যে জ্বর হলেই আমাদের চিকিৎসকের কাছে যেতে হবে, তাহলে করোনা টেস্টের বিষয়টা আসতে পারে, অর্থাৎ জ্বরকে আমরা সবাই ভীষণ প্রায়োরিটি দিয়েছিলাম। এখন এই তথ্য আসছে, সেক্ষেত্রে তো একটু হলেও তো বিভ্রান্তি ছড়াবে মানুষের মধ্যে। হ্যাঁ, ডেফিনেটলি একটা বিভ্রান্তি তো ছড়াবেই, কারণ আমরা জানি কিন্তু যে করোনায় মূলত তিনটে সিমটমসের উপর খুব বেশি আমরা জোর দিই। একটা হচ্ছে জ্বর, কাশি এবং শ্বাসকষ্ট। তো অনেক ক্ষেত্রেই দেখা গেছে, বিশেষ করে এই স্টাডিতে যেটা আইসিএমআর স্টাডি যেটা বলা হয়েছে, এইমসে যেটা করা হয়েছিল, তো সেই স্টাডিতে দেখা যাচ্ছে যে 17% পেশেন্ট তারা কিন্তু অ্যাডমিটেড হচ্ছে জ্বর ছাড়াই। আবার অ্যাডমিশন হওয়ার পরে প্রায় ধরুন 80 থেকে 90% পেশেন্টের মধ্যে জ্বর আসছে, সেটা কিন্তু অ্যাডমিশন হওয়ার পরে একদম প্রথম অবস্থায় যখন ভর্তি হচ্ছে তাদের জ্বর থাকছে না, কাশিটা হয়তো থাকছে, এবং কাশির সঙ্গেও শ্বাসকষ্টটা কিন্তু আসতে একটু সময় লাগে। আমরা জানি যে প্রথম অবস্থায় কাশি থাকে এবং 2-3 দিন পরে সেই শ্বাসকষ্টটা শুরু হয়। প্রথম দিন যদি আর শ্বাসকষ্ট থাকে তাহলে অনেক সময় সেটা ভয়ের কারণে বা অন্য কারণে হতে পারে, কিন্তু সাধারণত কাশির কিছুদিন পরে শ্বাসকষ্ট আসে এবং তার সঙ্গে জ্বরও আসে। এখন এই জ্বরটাকে আমরা একটা সময় প্রধান স্ক্রিনিং বলতে পারি, স্ক্রিনিং সিমটম হিসেবে নিতাম, যে মানুষের মধ্যে জ্বর থাকলেই তা না থাকলে তার করোনা হওয়ার সম্ভাবনা কম, যার জন্য আমরা থার্মাল স্ক্রিনিং, যেটা সব রকম এয়ারপোর্ট থেকে শুরু করে শপিং মল থেকে শুরু করে অফিস থেকে শুরু করে আমরা সব জায়গায় থার্মাল স্ক্রিনিং, একটা হ্যান্ড হোল্ড থার্মাল গান দিয়ে আমরা পরীক্ষা করতাম। যদি যার জ্বর নর্মাল থাকতো তাকে আমরা ঢুকতে দিতাম, যদি তার টেম্পারেচার নর্মাল থাকে তাকে আমরা ঢুকতে দিতাম। কিন্তু এটাও ঠিক যে জ্বর নেই মানেই যে করোনা হয়নি, সেটা কিন্তু ঠিক নয়। আমরা জানি প্রায় 44% কেসে কিন্তু অ্যাসিম্পটোম্যাটিক পেশেন্ট, তার কোনো উপসর্গ থাকে না যখন ভর্তি হয়। ফলে জ্বরটাকে প্রধান উপসর্গ হিসেবে নেওয়া বোধহয় ঠিক নয়, কারণ জ্বরের সঙ্গে কাশি, শ্বাসকষ্ট, টায়ার্ডনেস যেটা আমরা বলি, অত্যধিক দুর্বলতা, তার সঙ্গে লস অফ স্মেল অ্যান্ড টেস্ট যেটা আমরা বলি, ঘ্রাণে কোনো পাওয়া যায় না, কোনো স্বাদ পাওয়া যায় না, তার সঙ্গে লস অফ অ্যাপেটাইট, খিদে চলে যায়, এবং পরবর্তীকালে এগুলো কিন্তু প্রথম অবস্থায় খুব বেশি পাওয়া যায়, এবং পরবর্তীকালে যেটা দেখা যায় যে তার সঙ্গে রানিং নোজ থাকতে পারে, নাক দিয়ে জল পড়া থাকতে পারে, গলা ব্যথা থাকতে পারে, হাত পায়ে একটা যন্ত্রণা থাকতে পারে, যেটা অন্যান্য ভাইরাল ফিভারে হয়ে থাকে, মাসেল পেইন, এটা লো গ্রেড ফিভারের সঙ্গে। এবং রেয়ারলি কিছু কিছু মানুষের ক্ষেত্রে আমরা ডায়রিয়া নিয়ে প্রেজেন্ট করতে পারি, অনেক সময় দেখি আমরা। চায়নাতে প্রথম দিকে কিছু কিছু পেশেন্ট প্রেজেন্ট করেছিল চেস্ট টাইট, কাজে নানান ধরনের সিমটম নিয়ে কিন্তু পেশেন্ট আসতে পারে। তার মধ্যে প্রধানত আমরা তিনটে লক্ষণের ওপর আমরা জোর দিব, উপসর্গের উপর জোর দিই, সেটা হচ্ছে জ্বর, কাশি এবং শ্বাসকষ্ট। কিন্তু জ্বরটাও যে সবসময় থাকতেই হবে এমন নয়, কারণ যেটা আমরা জানি প্রায় 44% পেশেন্ট যেখানে অ্যাসিম্পটোম্যাটিক, তাদের কোনো উপসর্গ না নিয়েই তারা আসছে, এবং ভর্তি হওয়ার পরে হয়তো তার দেখা যাচ্ছে 2-3 দিন পরে তার মধ্যে জ্বর আসছে এবং জ্বরের সঙ্গে তার শ্বাসকষ্ট হচ্ছে, তখন তাকে অন্যান্য তাদের অক্সিজেন দিতে হচ্ছে বা অন্যান্য ভেন্টিলেশনে, খুব রেয়ারলি হয়তো ভেন্টিলেশনে দিতে হয়। তো সাধারণত সেই জন্য জ্বরের ওপর আমার যেটা মনে হয় খুব বেশি গুরুত্ব দেওয়া ঠিক নয়। জ্বর থাকলে তো ভালোই, তার সঙ্গে কিন্তু অন্য উপসর্গের দিকেও আমাদের লক্ষ্য রাখতে হবে। ঠিক সেই জায়গাতেই ডক্টর মজুমদার আপনার কাছে জানতে চাইবো যে বিভ্রান্তি শুধুমাত্র রোগীদের মধ্যে যে ছড়াবে বা মানুষের মধ্যে ছড়াবে, সাধারণের মধ্যে ছড়াবে তা তো নয়, বিভ্রান্তি নিশ্চয় চিকিৎসকদের মধ্যেও ছড়ায়, কারণ যখন কেউ আসছে আপনারা কি দেখে মূলত যদি বলা হয় যে খুব সংক্ষেপে কোন কোন বিষয়গুলো মাথায় রাখছেন যে তিনি করোনায় আক্রান্ত কি আক্রান্ত নয়, সংক্ষেপে কি বলা যায় পয়েন্টে যে কোন কোন বিষয়গুলো আপনারা মাথায় রাখছেন প্রাথমিকভাবে?
সবসময় আমরা তিনটে জিনিসের উপর তো সবসময় এমনিতেই আমরা সব তিনটে জিনিসের উপর এখন মাথায় রাখি। যে কোনো আউটব্রেকের সময় একটা কেস ডেফিনেশন থাকে প্রত্যেক ডিজিজে। তার মধ্যে করোনার ক্ষেত্রে আমরা সবসময় জ্বর, কাশি এবং শ্বাসকষ্ট তিনটে প্রধান উপসর্গ হিসেবে ধরি। তার সঙ্গে যেটা এখন যুগা রয়েছে টায়ার্ডনেস, যেটা বললাম লস অফ স্মেল অ্যান্ড টেস্ট, খিদে চলে যাওয়া, খুব বেশি দুর্বলতা যেটা আমরা টায়ার্ডনেস খুব কমন, এবং তার সঙ্গে গলা ব্যথা, একটু নাক দিয়ে জল পড়া বা রিয়ালি ডায়রিয়া। কাজে এখন কিন্তু যে কোনো পেশেন্ট যদি সে হাসপাতালে আসে ভর্তি হতে, এই প্রধান তিনটি উপসর্গ জ্বর বা কাশি বা শ্বাসকষ্ট ছাড়াও যদি অন্য কোনো উপসর্গ থাকে, এবং সে যদি ওই যেসব সেই জায়গা থেকে আসে যেখানে করোনা কেস খুব বেশি হচ্ছে, যেটা আমরা বলি কোনো এন্ডেমিক, লোকালি এন্ডেমিক এরিয়া থেকে যেখানে করোনা, তার একটা ট্রাভেল হিস্ট্রি আছে রিসেন্টলি, যেমন যে স্টাডিটা ওরা করেছে এমসে, যেটা 144টা পেশেন্টদের মধ্যে করেছে, তাদের ক্ষেত্রে কিন্তু মেজরিটি তারা একটা ট্রাভেল হিস্ট্রি পেয়েছে বা কন্ট্যাক্ট উইথ কোভিড পজিটিভ পেশেন্ট এটাও পেয়েছে। তাদের মধ্যেই কিন্তু এই সংক্রমণের হার তারা বেশি পেয়েছে। কাজেই বেশি যদি সেই পেশেন্টের একটা ট্রাভেল হিস্ট্রি থাকে, এমন কোনো জায়গা থেকে আসছে, বম্বে থেকে আসছে, ধরুন চেন্নাই থেকে আসছে বা রাজস্থান থেকে, যেখানে খুব বেশি করোনা হচ্ছে, লাস্ট 14 দিনের মধ্যে তার একটা ট্রাভেল হিস্ট্রি রয়েছে, এবং তার সঙ্গে সে যদি কোনো সংক্রামক রোগীর সংস্পর্শে এসে থাকে বা কোনো সংক্রামক, এখন যেভাবে গোষ্ঠী সংক্রমণের কথা বলা হচ্ছে সেক্ষেত্রে কি ট্রাভেল হিস্ট্রিটাকে অত বেশি প্রায়োরিটি দেওয়া যায়? আমি ডক্টর গুপ্তা আপনার কাছে জানতে চাইবো যে ট্রাভেল হিস্ট্রি ছাড়াও আপনারা যখন কোনো রোগীকে দেখছেন তিনি করোনা আক্রান্ত কি আক্রান্ত নন, অনেকের মধ্যেই প্রশ্ন জাগে। এখন তো আরো বেশি বিভ্রান্তি ছড়াবে, যেখানে বলা হচ্ছে জ্বর একমাত্র উপসর্গ নয়। কোন তিনটে উপসর্গের উপর আপনারা বিশেষভাবে জোর দেবেন, বা কোনো সাধারণ মানুষ যদি আপনাদেরকে জিজ্ঞাসা করে আমি কি করে বুঝবো যে আমি করোনা আক্রান্ত আছি কি নই, কারণ আমি যদি অ্যাসিম্পটোমেটিক হই তাহলে আপনি কি বলবেন তাকে? ট্রাভেল হিস্ট্রিটা তখনই ইম্পর্টেন্ট ছিল যখন আমরা করোনা প্রথম আসে, তখন আমরা ট্রাভেল হিস্ট্রির উপর জোর দিতাম। কিন্তু এখন যখন গোষ্ঠী সংক্রমণ আমাদের এস্টাবলিশ করে গেছে এবং সবাই মোটামুটি মেনে নিতে শুরু করেছে, তখন ট্রাভেল হিস্ট্রি আর এই মুহূর্তে খুব একটা দাম নেই। এক্ষেত্রে আমাকে মাথায় রেখেই চলতে হবে যে করোনা পেশেন্ট হতে পারে এবং যেটা মেডিকেল কমিউনিকেশন হাই ইন্ডেক্স অফ সাসপিশন, সেটাকে মাথায় রাখতে হবে। এবারে এসিম্পটোম্যাটিক পেশেন্ট নিয়ে অনেক কিছু কথা চলছে। এখানে না আরেকটা হাইপোথিসিস আমি একটু মেনশন করতে চাই। সেখানে এটা বলা হচ্ছে হয়তো কোনো পেশেন্টই সেরকম ভাবে এসিম্পটোম্যাটিক নয়। কিছু পেশেন্ট বা পেশেন্টরা এই ধরনের ছোট ছোট সিমটমগুলোকে হয়তো ইগনোর করে। একদিনের জন্য হাত পায়ে ব্যথা, একদিনের জন্য কিছু হলো নাক দিয়ে জল পড়া, এগুলোকে অনেকে ইগনোর করে। সেই জন্য হয়তো এদের জন্য এসিম্পটোম্যাটিক বলে ঠিক ভাবে, কিন্তু অ্যাকচুয়ালি হয়তো কারণ অল্প বিস্তর সিমটম হয়তো হতেই থাকে। সেইটা আমাদের কিন্তু মাথায় রাখতে হবে যে কিছু না কিছু ছোট সিমটম হয়তো ছিল। এবার যে আপনাদের প্রথম যেটা শুরু করলেন যে জ্বর আসেনি, যেটা পেশেন্টের জ্বর আসেনি, তো সেটা অ্যাকচুয়ালি আমাদের জানতে হবে জ্বর জিনিসটা কি। এটা তো বডির একটা রিয়াকশন। জ্বর তো একবার সেরকম ভাবে না, যে বডির একটা রিয়াকশন এগেইনস্ট দিস ভাইরাল ইনফেকশন। যাদের ইমিউনিটি লো তাদের ক্ষেত্রে কিন্তু আমরা আগেও দেখেছি জ্বর আসে না। যেমন যে পেশেন্ট ধরুন ডায়াবেটিস, আনকন্ট্রোল ডায়াবেটিস আছে বা ডায়াবেটিস চলছে, এই পেশেন্টদের কিন্তু আমরা আগেও দেখেছি যে ইনফেকশন হচ্ছে, সেপ্টিসে চলে যাচ্ছে, কিন্তু জ্বর আসছে না, বা অনেক সময় টেম্পারেচার কম পাচ্ছে, হাইপোথার্মিয়া আমরা যাতে বলি। কাজে একটা সিমটমের উপর বেস করে কোভিড পেশেন্ট ডায়াগনোজ করা, এই মানসিকতাটা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। এবং যত দিন যাচ্ছে আপনারা দেখছেন আমরা এটিপিক্যাল সিমটমস আইডেন্টিফাই করছি এবং সিপিকিউ সেগুলো মেনে নিচ্ছে, যে স্বাদ না পাওয়া, গন্ধ না পাওয়া, প্রচন্ড টায়ার্ডনেস, যেটা আমার আগে ডাক্তার বললেন। তো সেইগুলো কিন্তু আমাদের যত নতুন জানছি তত কিন্তু আমরা টিপিক্যাল সিমটমগুলো আস্তে আস্তে নেগলেক্ট করছি। আরেকটা জিনিস আমি বলবো যে যত আমরা ক্লিনিক হিসেবে এই টেস্টকে ব্যবহার করবো, যত বেশি সংখ্যক আমরা টেস্ট করবো, তত কিন্তু আমরা এরকম পেশেন্ট আইডেন্টিফাই করতে পারবো। তো সেক্ষেত্রে ক্লাসিক্যাল সিমটমসের মধ্যে অবশ্যই জ্বর, গলা ব্যথা, নাক দিয়ে জল পড়া, রেসপিরেটরি সিমটম, শ্বাসকষ্ট করে থাকবে। কিন্তু তার সঙ্গে আমাকে কিন্তু ওপেন মাইন্ডে চলতে হবে, কারণ এই প্যান্ডেমিক সিচুয়েশনে আমাকে কিন্তু রুল আউট করার মানসিকতা নিয়ে চলতে হবে। যাই ইনফেকশন আসতে হবে না, আমাকে রুল আউট করতে হবে। সেক্ষেত্রে টিপিক্যাল সিমটম কিন্তু আমার মাথায় রাখতে হবে যে পেশেন্ট ডায়রিয়া নিয়ে প্রেজেন্ট করছে, বাহাত করে ব্যথা আছে, সেই সব পেশেন্টকে কিন্তু আমার মাথায় রাখতে হবে আগে কোভিডকে এক্সক্লুড করবে। সেইটা না নিয়ে এগুলো কিন্তু ভুল হয়ে যেতে পারে।
সেক্ষেত্রে কি ডক্টর গুপ্তা একটা মানুষকেও সতর্ক হওয়া অনেক ভীষণ জরুরি যে আমার হয়তো একদিনের জন্য, আপনি যে কথাটা বললেন, একদিনের জন্য মাথা ব্যথা হলো, একদিনের জন্য একটু দেখলাম যে নাক দিয়ে সর্দি পড়ছে বা একটু কাশি হচ্ছে একদিনের জন্য, পরে সেটা দেখছি যে 2-3 দিন হচ্ছে না, তাহলে কি সেক্ষেত্রে আমারও ভীষণভাবে সতর্ক হওয়া প্রয়োজন? আমার কি ওই একদিনের উপর নির্ভর করে চিকিৎসকের সঙ্গে কথা বলা উচিত, যেটা এতদিন আমরা অ্যাভয়েড করতাম, এড়িয়ে চলতাম? হ্যাঁ, এখন দেখুন, এটা ডিপেন্ড করছে যে কোন সিচুয়েশনে আপনি আছেন। এটা যদি আজকে কোভিড প্যান্ডেমিক না হতো, সেক্ষেত্রে আমরা সবসময় আগে বলে যে একদিন অপেক্ষা করুন, 2 দিন দেখুন, 2 দিন টেম্পারেচার না আসবে। কিন্তু এই পরিস্থিতিতে যখন এখানে তো একটা সোশ্যাল রেসপন্সিবিলিটি ব্যাপার পাবে, মানে আজকে আমার ইনফেকশন হলো, আমি নিজের হাতে ইমিউনিটি স্ট্রং ঠিক আছে, কিন্তু আমি যে অন্য কাউকে ট্রান্সমিট করছি না, সোশ্যালি ডিজিজ থেকে ছড়াচ্ছি না, তার একটা অ্যাসুরেন্স দরকার। সেই জন্য ডাক্তারবাবুর সাথে কথা বলে টেস্টিংটা করে নেওয়া দরকার। যেটা আমি বারবার বলছি যে প্যান্ডেমিক সিচুয়েশন আমাদের কিন্তু মাথায় রাখতে হবে, কোভিড সবসময় মাথায় রাখতে হবে। এবং আমরা এরকম অনেক পেশেন্ট পাচ্ছি যারা করে থাকে, ওনারা বলছে যে না, এটা কোভিড হতেই পারে না, আমি তো বৃষ্টিতে ভিজেছিলাম, বৃষ্টিতে ভিজতে বা এই সিজনে সবসময় বলা রাখা হয়। এটা অনেকাংশ সত্যি, আমরা সব পেশেন্টে কোভিড পাচ্ছি তা নয়, অনেক সময় শুরু আসছে, কিন্তু তার সঙ্গে বেশ কিছু পেশেন্ট এরকম পাচ্ছি মাত্র একদিনের জ্বর, তার সঙ্গে আর কোনো সিমটম নেই, কিন্তু তারপরে ধরুন আবার 3 দিন পর আবার একটা সিমটম, তখন টেস্ট করে বলতে এটাই কিন্তু টেস্ট একদম। এই প্রসঙ্গে ডক্টর মজুমদার আপনি কি একটা বলছিলেন, একটু যদি সংক্ষেপে বলেন। আমি আসবো ডক্টর মজুমদার, ডক্টর গুপ্তা দুজনের সঙ্গে কথা বলবো এবং এই বিষয় নিয়ে ঠিক কি কি তথ্য উঠে আসছে, চিকিৎসকরা কোন বিষয়গুলোর উপর জোর দিচ্ছে এবং আপনার কি কি সচেতনতা বা কোন কোন দিক থেকে সতর্কতা নেওয়া উচিত সেই নিয়েও আলোচনা করবো। তবে সময় হয়েছে একটা বিরতির। আমরা জেনে আলোচনা করছি আইসিএমআর যে বিষয়টাতে আশঙ্কা প্রকাশ করছে, কারণ আইসিএমআর এই প্রথম এই করোনা মোকাবিলায় জ্বরকে প্রধান গুরুত্ব দিয়েছিল, কিন্তু এখন যা তথ্য পাওয়া যাচ্ছে, তারা যে দেখছে এক একটি কেসে এইমস এর পক্ষ থেকে বলা হচ্ছে যে শুধুমাত্র জ্বরটাকে প্রায়োরিটি দিলে চলবে না। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন কুণাল মজুমদার, রয়েছেন দেবকিশোর গুপ্ত, দুই চিকিৎসকের সঙ্গে আমরা কথা বলছি। ডক্টর মজুমদার, আপনি কিছু বলছিলেন যখন আমরা কথা বলছিলাম যে সেক্ষেত্রে যে হলো একদিনের সিমটম, যেটা ডক্টর গুপ্তও বলছিলেন যে একদিনের সিমটম গুলোকে এখন যেহেতু সোশ্যাল রেসপন্সিবিলিটি জুড়ে গেছে, তাই আমাদেরকে অনেক বেশি সচেতন বা সতর্ক হওয়া উচিত। আপনি এই বিষয়ে কিছু একটা বলছিলেন। হ্যাঁ, আমি যেটা বলছিলাম যে যেহেতু এখন অ্যাসিমটোম্যাটিক পেশেন্টও প্রচুর আসছে, মানে যাদের মধ্যে কোনো উপসর্গ নেই, তো সেই জন্যেই এই উপসর্গ যাদের মধ্যে থাকছে তাদের তো আমরা ধরছি জ্বর বা কাশি বা শ্বাসকষ্ট ইত্যাদি। এবং যে কোনো পেশেন্টের মধ্যে এই জ্বর, কাশি, শ্বাসকষ্টের মধ্যে যদি যে কোনো দুটো সিমটম থাকে, তার মধ্যে হয়তো জ্বর নেই, কারণ আমরা জানি যে অনেক ক্ষেত্রে হয়তো যখন ভর্তি হচ্ছে তার জ্বর থাকছে না, কাশি গিয়ে ভর্তি হচ্ছে এবং পরবর্তীকালে প্রায় 90% পেশেন্টের মধ্যে আবার জ্বর দেখা দিচ্ছে। কাজে সেক্ষেত্রে একটা ট্রাভেল হিস্ট্রি যদি তার থাকে, যেখানে যে কোনো জায়গায় খুব বেশি করোনা হচ্ছে, সেই সব জায়গায় তার একটা ট্রাভেল হিস্ট্রি থাকে লাস্ট 14 ডেজে, বা কোনো সংক্রামক রুগীর সংস্পর্শে শুধু সে এসে থাকে, বা সেরকম কোনো ট্রাভেল একটা অনেকক্ষণ ধরে 24 থেকে 48 ঘন্টা ট্রেনে এসেছে থাকে, সঙ্গে কোনো হয়তো পাশে কোনো সহযাত্রী ছিল, পরবর্তীকালে সে পজিটিভ হয়েছে। কাজে এই সমস্ত জিনিস কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। এবং যে কোনো পেশেন্ট যখন ভর্তি হবে, সেটা তার যদি জ্বর নাও থাকে, আমরা জানি যে এক্সট্রিম টায়ার্ডনেস, অত্যধিক দুর্বলতা, লস অফ টেস্ট, লস অফ স্মেল, লস অফ অ্যাপেটাইট, খিদে চলে যাচ্ছে, ঘ্রাণ পাচ্ছে না, স্বাদ পাচ্ছে না, গলায় ব্যথা, নাক দিয়ে জল পড়া, গায়ে হাত পায়ে ব্যথা, ডায়রিয়া, তো এই সমস্ত সিমটমগুলো কিন্তু করোনার অনেক সময় প্রেজেন্টিং সিমটমস হয়। কাজেই সবসময় যে আমরা জ্বরটার ওপরে ম্যাক্সিমাম এমফাসিস দিই, যেটা যেমন আমরা যখন স্ক্রিনিং করছি, যেটা আমি আগেও বললাম যে এয়ারপোর্ট বলুন, শপিং মল বলুন, যে কোনো জায়গায় ঢুকতে গেলে আগে আমরা থার্মাল স্ক্রিনিং করে দেখে নিচ্ছি তার জ্বর আছে কিনা, এবং তার যদি জ্বর না থাকে আমরা ধরে নিচ্ছি সে হয়তো করোনার সংক্রমিত নয় এবং তাকে অ্যালাউ করছি। এই ব্যাপারটা কিন্তু একটা বিভ্রান্তিমূলক হয়ে যাচ্ছে, কারণ অনেক ক্ষেত্রে আইদার পেশেন্টের কোনো সিমটম থাকছে না, জ্বর থাকছে না, অথচ সে সংক্রমণ তার মধ্যে রয়েছে এবং সে কিন্তু সাইলেন্টলি ডিজিজটাকে স্প্রেড করে যাচ্ছে, সাইলেন্ট স্প্রেডার্স আমরা যাকে বলি। আবার অনেক সময় তার মধ্যে হয়তো জ্বর নেই, অন্য উপসর্গ রয়েছে, কাশি থেকে শুরু করে এক্সট্রিম টায়ার্ডনেস যেটা বললাম, বা অন্যান্য গায়ে হাতে পায়ে ব্যথা বা গলা ব্যথা ইত্যাদি রয়েছে। কাজেই তার হয়তো জ্বর নেই, কিন্তু সে ঢুকে যাচ্ছে যেহেতু তার থার্মাল স্ক্রিনিংয়ে তার রিপোর্ট নর্মাল আসছে। একদম।
কাজেই এই যে অ্যাসিমটোম্যাটিক পেশেন্ট যারা একটা সময় দুটোভাবে আমাদের এতে কাজ করছে, একটা হচ্ছে হয়তো নাম্বার অফ অ্যাসিমটোম্যাটিক পেশেন্ট যখন বাড়ছে আমরা একটা ধারণা হচ্ছে তাদের মধ্যে হয়তো ভাইরাল লোড কম বা সেক্ষেত্রে হার্ড ইমিউনিটি একটা বাড়ছে। অন্যথায় কিন্তু অ্যাসিমটোম্যাটিক পেশেন্ট বাড়া মানে যেহেতু তাদের থেকে ইনফেকশন স্প্রেড করে, সাইলেন্ট স্প্রেডার যাতে আমরা বলি, তারা কিন্তু সোর্স অফ ইনফেকশন হয়ে যাচ্ছে। এবং সেই তাদের মধ্যে বিষয়টা যেহেতু উপসর্গ নেই, আরো বেশি ভাবাচ্ছে প্রত্যেকে, কারণ যা দেখা গেল যে মাত্র 17% জ্বর দেখা গিয়েছে, বাকি 44% জ্বরই হয়নি, যে বিষয়টা এই মুহূর্তে প্রত্যেককেই ভাবাচ্ছে, বিশেষ করে চিকিৎসকদের, কারণ এই বিষয়টা তাদের মধ্যেও বিভ্রান্তি তৈরি করে। অনেক ধন্যবাদ ডক্টর মজুমদার, ধন্যবাদ ডক্টর গুপ্ত। আমরা এই সংক্রান্ত খবরের দিকে তো অবশ্যই নজর রাখবো। এদিকে করোনা যোদ্ধাদের সেলাম জানাতে স্কাই ডাইভিং এর আয়োজন, দার্জিলিং হিমালয় মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউটের উদ্যোগে সেই স্কাই ডাইভিং এর আয়োজন করা হয়েছে। And that all trainees at HMI pays tribute to the corona warriors who are fighting round the clock to save our life. We also pay our gratitude to all the soldiers who are safeguarding our country at the border area. Since we are promoting adventure tourism and at the same time we want to promote to domestic tourism, we have used certain clips of our various adventure activities to promote domestic tourism in India. Jai Hind, Jai Bharat.